ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন নাম্বার 11-এর এ শিপরেকড সেলার লেখক ড্যানিয়েল ডিফো তার পার্ট 1 পার্ট 2 প্লে লিস্টে দেখে নিয়েও অলরেডি আপলোড করা আছে। সেইগুলিকে শেষ করে বা দেখে তবেই পার্ট 3 আজকে আপলোড হবে। তো এটাকে দেখো, না হলে কন্টিনিউটি থাকবে না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর কোনো পার্টে কোথাও কোনো কোশ্চেন অ্যারাইজ করলে বা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেব। তো আজকে শুরু করা যাক পার্ট 3। আসো শুরু করি। তো স্টার্ট। আফটার, আফটার মানে পরে। দেখো প্রথমে কথাটা আছে আফটার। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড। আই হ্যাড বিন, আই মানে আমি কে? রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো কি বলছে? আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড। দেখো আমরা কোথাও বাংলায় যখন জিজ্ঞাসা করি তুমি কি সেখানে কখনো গেছো, তো আমরা ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করলে কি হবে? হ্যাভ ইউ বিন দেয়ার। তুমি কি সেখানে কখনো গেছো? এই যে এভার এভার, হ্যাভ ইউ এভার বিন দেয়ার, সেখানে কখনো কি গেছো? বা যদি বলে আই হ্যাভ নেভার বিন দেয়ার, আমি সেখানে কখনো যাইনি। তো দেখো কি আসছে ওখানে? হ্যাভ আসছে আর বিন আসছে। এটাকে কোন টেন্সে বলছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এইটাই যদি আমি অতীতকালে নিয়ে যাই তাহলে কি হবে? এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। গল্পটা কোন টেন্সে বলা হচ্ছে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্স আমরা গতদিন শিখেছিলাম কোনো কাজের আগে আর একটা কাজ, অর্থাৎ অতীতকালে একটা কাজ আর একটা কাজের আগে হলে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে উনি ওখানে পৌঁছেছিলেন যখন, তার আগে, অর্থাৎ এইটা বোঝানোর জন্য যেমন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে। আর এখানে দেখো একটা কাজ আর একটা কাজের আগে বোঝানোর জন্য আবার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। তাহলে বলছে আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড। আই হ্যাড বিন, এই হ্যাড আর বিন আছে। এবার হ্যাডটা তো আমি পাস্ট পারফেক্ট টেন্সের, হ্যাড বুঝতে পারলাম। বিনটা কি করে আসলো? বি, অর্থাৎ বিভার্বের যে ফর্মগুলো আছে বা রূপগুলো আছে সেইগুলোর সম্বন্ধে আমরা একটু জেনে নিই। যারা অলরেডি জানো তারা ঠিক আছে, কিন্তু যাদের জানা নেই তাদের বুঝতে খুব ভালো লাগবে, আর যাদের জানা আছে তাদেরও ভালো লাগবে। আমি বলছি অবশ্যই ভালো লাগবে। দেখো বি মানে কি? আমরা এটা জানি হওয়া। হওয়া তো তো হওয়া ভার্বে দেখো অনেকগুলো রূপ আছে। এইটা প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর হয়। প্রেজেন্ট ফর্মে কি হয় বললাম? অ্যাম ইজ আর। পাস্ট ফর্মে কি হয়? ওয়াজ ওয়্যার, তাই তো? আর থার্ড ফর্মে কি হয়? শুধু বিন। এবার আমরা এইগুলোকে কখন কিভাবে ব্যবহার করব একটু জেনে নিই। দেখো ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং। অ্যাম ইজ আর, এইটা না সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি? কর্তা, কোনো বাক্যের কর্তা। কর্তা বুঝি তো, অর্থাৎ যে কোনো কাজের, অর্থাৎ যেমন আমরা বলি না যে কোনো কাজটা করে সেই তো কর্তা হয়। তো বাক্যের মধ্যে কেউ একজন কর্তা থাকে, তার একজন ক্রিয়া, যেমন ভাব থাকে তেমন কেউ কাজটা করছে, অর্থাৎ ওই ক্রিয়াটা কেউ করছে, কেউ একজন অবশ্যই থাকবে। সে উজ্জ থাকলেও থাকবে, বোঝা গেছে? এইবার তার সেটাকে পার্সন অনুযায়ী ঠিক করতে হয় আর নাম্বার অনুযায়ী ঠিক করতে হয়। পার্সন কি আমরা বাংলায় পুরুষ পড়েছিলাম না? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, মনে পড়ছে? উত্তম পুরুষ কোনটা? উত্তম পুরুষ আমি, আমরা। আমি, আমরা। মধ্যম পুরুষ কোনটা? তুমি, তোমরা, মনে পড়ছে? তুমি, তোমরা। তা আমি, আমরা হলে তার ইংরেজি কি হবে? আই। আর আমরা উই। আর ইংলিশে তুমি, তোমরা যেটা মধ্যম পুরুষ সেটাকে হবে ইউ হবে, তাই তো? আর তারপরে প্রথম পুরুষ বাদ বাকি যা আছে সেগুলো সবই প্রথম পুরুষের মধ্যে পড়বে, অর্থাৎ থার্ড পারসন। তাহলে এইটাই ইংলিশে হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আমি, আমরা, সেকেন্ড পারসন হলো তুমি, তোমরা, থার্ড পারসন বাদ বাকি যা কিছু আছে। তাহলে আমি যখন হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে তখন, বা আমি হই তখন কি বসাই বা কি বোঝাই? আই অ্যাম। আচ্ছা, তাই তো? তাহলে আই এর পরে অনলি বি ভার্বের অ্যাম ফর্মটাই বসে। ক্লিয়ার? এইবার তো কখন আমরা অ্যাম ইজটা কখন বসাবো? ইজটা কখন যখন বসাবো সেইটা দেখো। এইবার যদি অন্য কেউ হয়, হি সি, অর্থাৎ থার্ড পারসন, তাই তো? বা যদি এরকম হয় যে চিলড্রেন, যেরকম চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন। তারপরে আমরা এই যে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসাবো? প্লুরাল যেহেতু সেহেতু আর বসাবো, চিলড্রেন আর বসাবো। বোঝাতে পারছি কি? এইবার যদি তুমি অ্যাম হলো আর হলো, ইজটা কখন বসাবে? হি সি বা তোমার নাম, আমার নাম, তারপরে কি বসবে? ইজ বসবে। কেন? সেটা থার্ড পারসনের জন্য। বোঝাতে পারছি? আর প্লুরাল হলে অবশ্যই আর হবে।
তাহলে এম ইজ আর কখন কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট আর পার্সন অনুযায়ী ব্যবহার হয়। এটুকু ক্লিয়ার হলো। এইবার এই বি ভার্বের যে ফর্মটা আছে অতীতকালে অর্থাৎ পাস্ট টেন্সে, সেখানে কি ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ারটা আমরা কখন ব্যবহার করি, যখন সিঙ্গুলার হয় সাবজেক্ট তখন ওয়াজ ব্যবহার করি, আর যখন প্লুরাল হয় তখন ওয়ার ব্যবহার করি। আর প্রেজেন্ট টেন্সে ওখানে যদি ইউ এর পরে সেকেন্ড পার্সনে আমরা কি করি, সব সময় আর বসাই। আর পাস্ট টেন্সে কি বলবো, ইউ ওয়ার। প্রেজেন্ট টেন্সে ইউ আর, পাস্ট টেন্সে ইউ ওয়ার। তাহলে বি ভার্বের কোথায় কি ব্যবহার হচ্ছে সেটা ক্লিয়ার হলো। তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার, এই কথাটা আমাদের বারবার আসে। থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন কোনটা হলো, ওই যে আমি আমরা তুমি তোমরা, অর্থাৎ আই উই আর ইউ বাদ দিলে বাদ বাকি যা পড়ে থাকবে সেইগুলো সবই থার্ড পার্সন। এইবার সেই থার্ড পার্সনটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, একজন হয়, যেরকম হি সি, তখন কি হয়, হি সি হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। মনে পড়ছে? দেখো টেন্স পড়ার সময় তোমরা শিখেছিলে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। আদারওয়াইজ অন্য জায়গায় সব জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে, অর্থাৎ উই, দে, অর্থাৎ এগুলো সব প্লুরাল। তারপরে কি হয়, ভার্বের শুধু প্রেজেন্ট ফর্মটাই বসে। বোঝাতে পারছি? আমি যখন টেন্সটা অর্থাৎ গ্রামার যখন চ্যাপ্টারটা আসবে, টেন্স হবে, তখন আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব, তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো এখানে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আছে, আমরা একটু বি ভার্বের ফর্মগুলো পড়ে নিলাম, তাই তো। তো এখানে দেখো হ্যাডটা বসিয়েছে, হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড, আর বিনটা ওই যে ভার্বের থার্ড ফর্ম বসে পারফেক্ট টেন্সে, তাহলে ওই যে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, আর বি ভার্বের থার্ড ফর্ম বিন। আচ্ছা, ভার্ব যখন অর্থাৎ এম ইজ আর বি ভার্ব দুইভাবে ব্যবহৃত হতে পারে, এটাও একটু বলে রাখি, খুব মজার। দেখো দুইভাবে কিভাবে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে দেখবে এম ইজ আর থাকে, ওয়াজ ওয়ার থাকে, তাই না। আর থার্ড ফর্ম হিসেবেও এম ইজ আর ওয়াজ, সরি ভুল হলো। আর এমনি বি ভার্ব হিসাবে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, এই যে এম কথাটা এখানে কি, এই সেন্টেন্সটার এই বাক্যটার মূল ভার্বটাই হচ্ছে এম, অর্থাৎ বি ভার্ব নিজে, তাই তো। আচ্ছা, দে ওয়ার বিজি, মূল ভার্বটাই ওয়ার আছে, আর অন্য কোনো ভার্ব নেই, তাই তো। তাহলে এটাই হচ্ছে বি ভার্বটাই মূল ভার্ব, তাই না, তাই তো। এখানেও তাই, ওই যে হ্যাড বসছে আর বিন ভার্বটাই দেখো মূল ভার্ব ওই বাক্যের। বোঝাতে পেরেছি? তাহলে আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, আচ্ছা আমি ওই আইল্যান্ডে ছিলাম, অর্থাৎ এই যে ছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, সেটা বোঝানোর জন্যই হ্যাড আর বিন বসেছে, অর্থাৎ প্রেজেন্ট, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হয়, তাই তো, হ্যাভ হ্যাজ হয়, আর ভার্বের থার্ড ফর্ম হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের বেলায় সেটা কি হবে, হ্যাড হবে আর ভার্বের থার্ড ফর্ম হবে। আমরা একটু গ্রামার শিখে নিলাম, আশা করি তোমরা বোর হলে না। অনেক কিছু শেখার আছে, এইভাবে মাঝে মধ্যে যদি আমি একটু ইংলিশের সঙ্গে সঙ্গে যদি একটু গ্রামারটা অর্থাৎ টেক্সটের পাশাপাশি গ্রামারটাও শিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এবার 6 মাস যদি কন্টিনিউ চলতে থাকে ইংলিশের এমন কোনো গ্রামেটিক্যাল জায়গা বা টেক্সটে কোথাও কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, শুধু আমার সঙ্গে থাকো। তারপরে দেখো নেক্সট লাইনে কি আসছে, বা ওই লাইনটার পরবর্তী অংশে কি আছে দেখো। আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, তাহলে আমি ওই আইল্যান্ড মানে একটা দ্বীপরাষ্ট্রে গিয়ে উঠেছিল, দ্বীপরাষ্ট্র নয়, একটা দ্বীপে গিয়ে উঠেছিল, যে দ্বীপে তার জাহাজ ধ্বংসের পরে সে ভাসতে গিয়ে উঠেছিল। আমরা গত পার্ট 1 পার্ট 2-তে পড়েছি, যদি কেউ বুঝতে অসুবিধা হয় মিস করে থাকো অবশ্যই ওটা দেখে নিও। সেখানে দেখো ফর 10 or 12 days, ফর জন্য, 10 মানে 10 or 12 days, অর্থাৎ সেখানে আমি অলরেডি ওখানে 10-12 দিনের জন্য হয়ে গেছে ওই আইল্যান্ডে অবস্থান করছি বা আছি। বোঝা গেছে? কে? ড্যানিয়েল ডিফোর, রবিনসন ক্রুসো, তাই তো। আচ্ছা নেক্সট দেখো কি আছে, ইট অকার টু মি, এটা আমার ক্ষেত্রে ঘটলো, সেইটাকে বোঝানোর জন্য পাস্ট টেন্সে ইট, এটা অকার মানে কোনো কিছু ঘটাকে অকার বলে, অকার ঘটেছিল, টু মি অর্থাৎ আমার ক্ষেত্রে বোঝানোর জন্যই টুটা আছে। এটা আমার ক্ষেত্রে ঘটলো, কি ঘটলো, দ্যাট যে আই উড লুজ, এই যে উডটাও ব্যবহার করে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা পাস্ট টেন্সে বোঝানোর জন্য উইলের সেকেন্ড ফর্মটা উড হয়। লুজ তাহলে হারিয়ে ফেললাম কি,
দ্য মেজার অফ টাইম। মেজার মানে কি? পরিমাপ, সময়ের পরিমাপ, কখন কটা বাজে, ক তারিখ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব তার কাছ থেকে, মানে যেরকম ডিলিট হয়ে যায় আমাদের কাছ থেকে, ওনার কাছ থেকে আস্তে আস্তে ওটা পাস হয়ে গেল। আর উনি বুঝতে পারছেন না এখন কটা বাজে আর আজকে ক তারিখ অথবা কি বার। এইবার নেক্সট লাইন দেখো, তারপরে কি আছে? দিস ওয়াজ বিকজ, দিস এইটা, ওয়াজ ছিল বিকজ, এটার কারণ কি ছিল? এটার কারণ ছিল আই হ্যাড নিদার বা নাইদার, দুটো উচ্চারণই ঠিক, দুটি করতে পারো। আই হ্যাড, আমার এই হ্যাডটা হচ্ছে ছিল না, না থাকা অর্থে, হ্যাভ অর্থে থাকা অর্থে বোঝায় না, তাই তো? আর এখানে হ্যাড তাহলে পাস্ট টেন্সে ছিল না বোঝাতে হবে। নিদার বা নাইদার, আই হ্যাড নাইদার কি ছিল? ওয়াজ, আমার কাছে না ছিল ঘড়ি, আমার কাছে না ছিল ঘড়ি, নর ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে পঞ্জিকা বা তারিখ দেখার যে জিনিস আমরা সেটা বুঝি, তাহলে আমার কাছে না ছিল ঘড়ি, না ছিল ক্যালেন্ডার। এই যে এটাও ছিল না ওটাও ছিল না, সেটা বোঝানোর জন্য ইংলিশে নাইদার নর ব্যবহার করা হয় বা নিদার নর ব্যবহার করা হয়। এইটা আমাদের গ্রামেটিক্যাল একটা ফর্মে আছে, নাইদার নর, আইদার অর, এইগুলো ইদার অর বা নাইদার নর, আইদার অর, এইগুলো কিন্তু সবই সঠিক উচ্চারণ, কোনোটা ভুল নয়, তোমরা ইউজ করতে পারো, বলতে পারো। বোঝাতে পেরেছি? তো আইদার অর আর নাইদার নরের ব্যবহারটা, এই নাইদার নরের ব্যবহারটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এটাও নয় ওটাও নয়, এইটা বোঝানোর জন্য আমরা নাইদার নর ব্যবহার করি। কোথায়? যখন দুটো জিনিস আসবে তার মাঝখানে আমি নর বসিয়ে দেবো, আর দুটো জিনিসের আগে আমি নাইদার কথাটা বসিয়ে দেবো, তাহলে সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? এই মেথডটা ধরতে পারলে তো? হ্যাঁ, নেক্সট লাইন দেখো। টু প্রিভেন্ট দিস, টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে প্রতিরোধ করাকে প্রিভেন্ট করা বা আটকানোকে প্রিভেন্ট করা বলে। টু প্রিভেন্ট দিস, এই যে সমস্যাটা হলো আমি টাইম বুঝতে পারছি না, ডেট বুঝতে পারছি না, তাহলে প্রিভেন্ট প্রতিরোধ করতে, তের জন্য টু আছে, দিস মানে এইটা, এইটা প্রতিরোধ করতে কি করলাম? আই কাট, আইকে রবিনসন ক্রুসো, কাট মানে কি? কাটা, কাটের সেকেন্ড ফর্ম কি? কাট, থার্ড ফর্মও কাট, তাহলে আই কাট, এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে আই কাট, কেটেছিলাম হবে, তাই তো? আই কাট উইথ মাই নাইফ, উইথ মানে দিয়ে, নাইফ মানে ছুরি, ছুরি দিয়ে আমি কি কাটলাম? আপন এ লার্জ পোস্ট, আপন মানে উপরে, লার্জ পোস্ট মানে পুরো একটা বড় দেয়াল জাতীয় জায়গা, এখানে দেয়াল তো আরও পাবে না, সেটাকে, সেখানে কি হবে? রকি ওয়াল আছে, পাথরের ওয়াল আছে, সেইখানে কি করলাম? দ্য ডেট, ডেটটাকে আমি কেটে খোদাই করে দিলাম, অর্থাৎ মার্ক করে দিলাম, কি দিয়ে? ছুরি দিয়ে। অফ মাই ল্যান্ডিং, ল্যান্ডিংয়ের যে ডেটটা, অর্থাৎ মনে করতে কদিন আগে আমি ল্যান্ডিং করেছিলাম, তখন ওনার ডেট জানা ছিল, তখন সেইটাকে, অর্থাৎ কদিন আগে উনি ল্যান্ড করেছে সেটা জানা, তাই তো? সেই ডেটটাকে উনি প্রথমে মার্ক করলেন সেটার উপরে, অর্থাৎ ওই ওয়ালটার উপরে ছুরি দিয়ে করলেন। আই পুট, তারপরে আই পুট, পুট মানে ও রাখা, পুটের সেকেন্ড ফর্ম কি? পুট, থার্ড ফর্ম কি? পুট, এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে পুট রেখেছিলাম, কি করেছিলাম? এ নস, নস মানে মার্ক বা চিহ্ন, এটা দেখো তোমাদের ওয়ার্ড নোটেও দেওয়া আছে, তাহলে একটা চিহ্ন রাখলাম। উইথ মাই নাইফ, নাইফ দিয়ে, ফর এভরিডে, প্রত্যেক দিনের জন্য। এবার থেকে কি করলাম? ওই 10-12 দিন আগে যখন সেই তারিখটা ওনার মনে ছিল, তারপর থেকে উনি একটা একটা করে দাগ দিয়ে দিয়ে উনি ডেট কাউন্টিং করে যাচ্ছে। তাহলে উনি ওটাকে প্রিভেন্ট করলো, অর্থাৎ যে ডেটটা আজকে ক তারিখ এটা ভুলে যাচ্ছিল, তো সেটাকে উনি ধরতে পারলো, তাই তো? এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে নেক্সট প্যারায় চলে আসো। আবার আফটার, আফটার মানে পরে, এ লং স্পেল অফ রেইন, এ লং মানে দীর্ঘ, স্পেল অফ রেইন, এই স্পেল কথাটার সঙ্গে আমরা পরিচিত, যারা ক্রিকেট খেলা দেখো তারা জানো স্পেল করে, তাই তো? এক একটা স্পেলে কভার করে বল করলো, এইটা স্পেল মানে। তাহলে কীরকম ভাবে স্পেল হয়? যদি কোনো বোলার মানে একটা এন্ড থেকে 3-4 ওভার, 5 ওভার, 6 ওভার, যদি 6 ওভার 5 ওভার কন্টিনিউ বল করতে থাকে, বা 10 ওভার, টেস্টের ক্ষেত্রে 10 ওভার বল করতে থাকে, সেটা একটা দীর্ঘ সময় ধরে চলে, তাহলে এটা লং স্পেস আর মাত্র স্পেল। আর যদি সেটা 2 ওভার বল করে তারপরে আবার বোলার চেঞ্জ হলো, তো সেক্ষেত্রে কি একটা শর্ট স্পেল হয়। এখানে দেখো সেই স্পেল কথাটাই, অর্থাৎ আমরা একটা টাইম থেকে আর একটা টাইমের এই যে ডিউরেশন বোঝানোর জন্য স্পেল কথাটা ইংরেজিতে ব্যবহার হয়, যার মধ্যে একটা কোনো কাজ কন্টিনিউ হয় বা চলতে থাকে। দেখো লেখা আছে আফটার এ লং স্পেল অফ রেইন, আফটার পরে এ লং স্পেল একটা দীর্ঘ সময়ের, রেইন অর্থাৎ বৃষ্টির, অর্থাৎ দীর্ঘ সময়ের একটা বৃষ্টিপাতের পরে, আই স, আই আমি, অর্থাৎ রবিনসন ক্রুসো, স সি মানে দেখা, পাস্ট টেন্সে স দেখেছিলাম, সাম, সাম মানে কিছু বা কোনো, ফেয়ার, ফেয়ার মানে সুন্দর, ওয়েদার, ওয়েদার মানে আবহাওয়া, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে, তাহলে তারপরে দেখলাম আমি খুব সুন্দর ওয়েদার, অ্যারাউন্ড চারপাশে নয়, এখানে কাছাকাছি 7 নভেম্বর আছে, আমি পরেরটা খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আই স আমি দেখলাম, সাম ফেয়ার ওয়েদার, খুব সুন্দর ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর, অর্থাৎ 7ই নভেম্বরের কাছাকাছি খুব সুন্দর আবহাওয়া বা ওয়েদার দেখলাম।
আই স্পেন্ট লেখা আছে, দেখো আই আমি মানে রবিনসন ক্রুজো, স্পেন্ট মানে অতিবাহিত করা বা কাটানো, সময় কাটানোকে বা কোনো কিছু কাটানোকে স্পেন্ড করা বলে। স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ট, তাহলে আমি কাটিয়েছিলাম, কি কাটিয়েছিলাম? দ্য নেক্সট কাপল অফ, দ্য নেক্সট মানে পরবর্তী, কাপল মানে কি যুগ্ম বা দুই, ডেজ মানে পরবর্তী 2 দিন। কিভাবে কাটিয়েছিলাম? অফ ডেজ মেকিং মানে তৈরি করে, স্মল উড বক্সেস, স্মল মানে ছোট, উড মানে কাঠের, বক্স অর্থাৎ উডেন বক্সেস, বক্স তৈরি করে, ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে আমি পরবর্তী 2 দিন অর্থাৎ ওই ওয়েদার ঠিক হওয়ার পরে পরবর্তী 2 দিন আমি ওইটা করে কাটালাম, সময় কাটালাম, ওই যে স্পেন্ড করা আছে, তাই তো। টু কিপ রাখতে, মাই কিপ মানে রাখা, টু কিপ রাখতে, মাই প্রভিশনস, মাই মানে আমার প্রভিশনস, গত ইউনিট 1 ইউনিট 2তে আমরা প্রভিশনস মানে সামগ্রী, যে সমস্ত ওনার সামগ্রী ছিল সেটাকে প্রভিশনস বলে, সেইগুলোকে রাখতে কি ড্রাই মানে শুকনো, ফ্রম দ্য রেইন, তাহলে ওখানে খুব বৃষ্টি হয়, আমরা গত পার্ট 1 পার্ট 2তে জেনেছি, তো সেইখান থেকে অর্থাৎ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য তিনি ছোট ছোট কাঠের বাক্স করলেন, যেখানে তার প্রভিশনসগুলো রেখে দেবেন যাতে শুকনো থাকে। এই পর্যন্ত ক্লিয়ার? তারপরে নেক্সট প্যারাতে আসো, দেখো অ্যামাং দ্য থিংস, এই যে অ্যামাং কথাটা, অ্যামাং মানে মধ্যে, বিটুইন মধ্যে মানেও মধ্যে, তাহলে অ্যামাং মানেও মধ্যে, বিটুইন মানেও মধ্যে। অ্যামাং কখন ব্যবহার করব আর বিটুইন কখন ব্যবহার করব, যারা জানো তারা খুব ভালো, খুব ভালো, অলরেডি আগে জেনে বসেছো। আর যাদের জানা নেই তাদেরও অসুবিধা নেই, জেনে নিতে পারি আমরা যখন তখন। বিটুইন মানে যখন দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বোঝায় তখন সেটা হয় বিটুইন। এই যেরকম আমার মাথাটা দুটো আঙুলের মাঝখানে আছে, এটা হচ্ছে বিটুইন। আচ্ছা, যখন 3, 4, 5, 6 অর্থাৎ 2-এর বেশি হয়ে যাবে, তার মধ্যে কেউ, তার মধ্যে কোনো কিছু একটা, তার মধ্যে ঘটে যাওয়া কিছু, এই সমস্ত বোঝাতে অ্যামাং বোঝানো হয়, তাই তো। তাহলে অ্যামাং দ্য থিংস, তাহলে ওই যে জিনিস অবশ্যই 2-এর বেশি ছিল, সেই জিনিসগুলোর মধ্যে কোনো একটা কি আই রেস্কিউড, অর্থাৎ যে রেস্কিউ মানে উদ্ধার করা, ওই যে আমরা গতদিন জেনেছি তার শিপরেক্ট হয়ে যাওয়ার পরে একটা ভাসতে ভাসতে কিছু অংশ এসেছিল, সেখান থেকে তিনি কিছু জিনিস উদ্ধার করেছিল, তাই তো। জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পরে কিছু অংশ থেকে পেয়েছিল, তো সেইটাকেই রেস্কিউ করা বলেছিলাম আমি। তাহলে রেস্কিউড মানে উদ্ধার করেছিলাম, তার মধ্যে বেশ কিছু জিনিস, সেটা 2-এর বেশি ছিল অফকোর্স, তার থেকে যে জিনিসগুলো আছে তার মধ্যে কোনো একটা, ফ্রম দ্য শিপ, ওই যে জাহাজ থেকে, ফ্রম মানে শিপ, ফ্রম মানে থেকে, দ্য শিপ জাহাজ থেকে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, এ স্মল ব্যাগ, এই একটা স্মল মানে ছোট, ব্যাগ মানে ব্যাগ ছিল, কি অফ কর্নস, কর্নস মানে কি শস্য, দানা শস্যকে কর্ন বলে, তাই তো। মেন্ট ফর, যেগুলো কিসের জন্য ছিল, এই মেন্ট ফর মানে কিসের জন্য, কি কাজের জন্য? আচ্ছা, মেন্ট ফর পোলট্রি ফিড, পোলট্রি মানে পোলট্রি জানি তো আমরা, পোলট্রি মুরগি, তাই তো সবাই জানি, পোলট্রি ফিড, ফিড এই একটা দারুণ শব্দ, দারুণ ওয়ার্ড কেন? দেখো, ইট মানে কি খাওয়া, আর খাওয়ানো ইংরেজি কি? ফিড, অফকোর্স ফিড। তাহলে পোলট্রিকে খাওয়ানোর জন্য, ইট নয়, যখন খাওয়ানো বোঝায় তখন ফিড বোঝানো হয়, ঠিক আছে। এবার ফিডের, খাওয়ানো, খাইয়েছিলাম ইংরেজি, পাস্ট টেন্সে কী হবে? ফেড হবে, FED, থার্ড ফর্মও FED, ফেড, মনে থাকবে? খুব সুন্দর না? মজা লাগছে। আচ্ছা, তাহলে যেগুলো পোলট্রিকে ফিড করা অর্থাৎ খাওয়ানোর জন্য ছিল সেইগুলোর কথা বলছে। আচ্ছা, নেক্সট লাইন, মোস্ট অফ ইট, মোস্ট মানে অধিকাংশ অফ ইট, তাহলে ওই দানা শস্য যেটা উনি রেস্কিউ করেছিলেন তার অধিকাংশটা কী হয়েছিল? হ্যাড বিন ডিভাউরড বাই র্যাটস, তাহলে ওখানে র্যাটস ছিল, এটা ক্লিয়ার হলো, তাই তো। হ্যাড বিন ডিভাউরড, দেখো এটাও সেই পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো। এটা বোঝানো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে, খাওয়া হয়ে গেছিল, খেয়েছিল, অর্থাৎ হ্যাড বিন করা আছে, আর ডিভাউরড, ডিভাউরড মানে কি গিলে খাওয়া, গ্রাস করাকে ডিভাউরড, গত পার্ট 2তে আমরা শিখেছিলাম। ডিভাউরড বাই র্যাটস, বাই মানে দ্বারা, র্যাটস, আমরা ভয়েস শিখেছি না, ভয়েস শিখেছি, ভয়েসের জন্য টেন্সের আলাদা আলাদা ফর্ম বসে, তারপরে বাই কথাটা কখন বসে আর বাই ছাড়া কখন বসে। যদি না শেখা থাকে আমরা আবার ভয়েস করব, কিছুদিন পরে একটু সময় পেলেই আমরা গ্রামেটিক্যাল বিষয়গুলোর জন্য আমরা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, সেই প্লেলিস্টে আমি কন্টিনিউ গ্রামার যে লেসেন্সগুলো আছে সেই লেসেন্সগুলো আপলোড করব তোমাদের বোঝার সুবিধার জন্য। আমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই, ইংরেজি একদম সহজ হয়ে যাবে, শুধু আমার সঙ্গে থাকো। আচ্ছা,
দেখো এখানে আছে ওই যে মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাউর্ড বাই র্যাটস, এটা প্যাসিভ ভয়েসে আছে, আর পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে হ্যাড বিন বসে আর ভার্বের থার্ড ফর্ম বসে। ওই যে ডিভাউর্ড ভার্বের থার্ড ফর্ম করা আছে আর হ্যাড বিন আছে, তাই তো? এগুলো মানে কেন কিভাবে হয়, এর মানে ফর্মুলা কি, এগুলো সব আমরা শিখব, সব একদম একদম। আচ্ছা, আই স, আই মানে আমি, ওই যে রবিনসন ক্রুসো, সি মানে দেখা, তার পাস্ট টেন্স স দেখলাম, নাথিং, নাথিং মানে কিছু না, বাট ছাড়া, কি ছাড়া কিছুই দেখলাম না, হাস্ক, হাস্ক মানে হচ্ছে তুষ বা ভুসি, তাই তো? খোসা, খোসা, সেই খোসা ছাড়া আর কিছু দেখতে পেলাম না। অ্যান্ড ডাস্ট মানে ধুলো, একদম ধুলো করে দিয়েছে, ডাস্ট আছে, তাই তো? ইন দ্য ব্যাগ, তাহলে ওই ব্যাগের মধ্যে সেই যে পোলট্রির খাবারগুলো যেগুলো ছিল পোলট্রিকে খাওয়ানোর জন্য, সেইগুলো সেখানে তখন কি আছে, ইঁদুরে সব খেয়ে দিয়ে সেখানে শুধু ভুসি আছে, তুষ আছে আর ধুলো আছে, ধুলো হয়ে গেছে সেগুলো। আই এমপিটিড, এমপিটিড করা আছে, দেখো আই মানে আমি মানে রবিনসন ক্রুসো, এমপিটি মানে খালি, অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ ফর্মে বেশি ব্যবহার করা হয়, খালি একটা স্টেট অবস্থা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ, তাই তো? দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, বিশেষণ, তো সেটাই অ্যাডজেক্টিভ, তাই তো? তো অ্যাডজেক্টিভ হিসেবেই এমপিটি কথাটা বেশি ব্যবহার হয়, কিন্তু এখানে ভার্ব ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এমপিটিকে আমরা ভার্ব ফর্মেও ব্যবহার করতে পারি। তাহলে এমপিটিড অর্থাৎ উজাড় করে দিলাম বা খালি করে দিলাম, ঢেলে দিলাম, এটাকে এমপিটি করাও বলে, অর্থাৎ ভার্ব ফর্ম। এমপিটিড এখানে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে করা আছে, তো আমি ঢেলে দিয়েছিলাম। কি ঢেলে দিয়েছিলাম? দ্য কন্টেন্টস, কন্টেন্টস মানে ওই যে ভিতরে কোনো কিছু ভিতরে থাকাকে কন্টেন্ট বলে। আমরা বলি না একটা ভিডিওর কন্টেন্টটা কি, ভিতরে কি আছে, তাহলে ওই ব্যাগের ভিতরে যে জিনিসগুলো সেটাকেই কন্টেন্টস বলছে। আউটসাইড মানে বাইরে, মাই ওয়াল, ওয়াল, তাহলে আমার দেয়ালে, আমরা গত যে পার্ট 2-তে পড়েছিলাম না, বললাম যে তিনি একটা শেল্টার করেছিল যেটা ওয়ালের, অর্থাৎ একটা হিলের ওয়ালের গায়ে সেট করেছিল উনি টেন্টটা, তাহলে সেই ওয়ালের বাইরে অর্থাৎ কোথাও ফাঁকা জায়গায় সেটাকে তিনি খালি করে দিলেন। দিস ওয়াজ, এটা ছিল এ লিটল টাইম, লিটল টাইম মানে অল্প সময়, বিফোর দ্য গ্রেট রেইনস, ওই যে আমরা জানলাম দীর্ঘক্ষণ ধরে একটা ওই যে পার্ট 2-তে পড়েছিলাম, দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকলো, তার আগেই কাণ্ডটা ঘটেছিল আর কি, তিনি সেটাকে খালি করলেন বা ফেলে দিলেন। এ মান্থ লেটার, এবার 1 মাস পরে চলে আসলেন তিনি। এ মান্থ 1 মাস, লেটার মানে পরে, লেটার মানে পরে, মনে রেখো, হ্যাঁ? আই ডিসকভার্ড, আই মানে আমি, রবিনসন ক্রুসো, ডিসকভার মানে আবিষ্কার করা, তাই তো? আবিষ্কার করেছিলাম, ডিসকভার্ড পাস্ট টেন্সে, আবিষ্কার করেছিলাম গ্রিন স্টকস, গ্রিন মানে সবুজ, স্টকস মানে ডালপালা, শুট। এবার দেখো শুট, পরেরটাই আছে, স্টকস শুটিং আউট, শুটিং আউট বেরিয়ে আসতে, ওই যে তের জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল বলে। পার্টিসিপল যখন শিখবো কত কিছু শিখবো, প্রেজেন্ট পার্টিসিপলের জন্য কিভাবে আইএনজি হয়, হ্যাঁ? তো এই দেখো শুটিং আউট বেরিয়ে আসতে, তে প্রত্যয়ের জন্য এখানে আইএনজি আছে। আচ্ছা, আই ডিসকভার্ড গ্রিন স্টকস, আই ডিসকভার মানে আবিষ্কার করা, গ্রিন মানে সবুজ, স্টকস মানে ওই যে ডালপালা। আমরা কাণ্ডকেও বোঝানোর জন্য স্টকস, কাণ্ডতে একটু বেশি বড় সড়ো হবে, মাঝখানের অংশটা কাণ্ড বলি, তাই না? এখানে স্টকস ওই ডালপালা ধরে নাও। শুটিং আউট বেরিয়ে আসতে, অফ দ্য গ্রাউন্ড মাটি থেকে সবুজ সবুজ ডালপালা কিছু বেরিয়ে আসে, তাই তো? সেইগুলো কি দেখি? আই ওয়াজ অ্যাস্টোনিশড, এটা দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ফর্মে আছে, আমি হতভম্ব হলাম। হতভম্ব, হতবুদ্ধি হওয়া, অবাক হওয়া, সেটাকে অ্যাস্টনিশ হওয়া বলে, তাই তো? এখানে থার্ড ফর্ম আছে ভার্বের আর ওয়াজ বসানো আছে, তাই তো? আই ওয়াজ অ্যাস্টনিশ টু ডিসকভার, আমি এটা আবিষ্কার করে অবাক হলাম, কি যে ইট ওয়াজ পারফেক্ট, ইট এটা ছিল, ওয়াজ পারফেক্ট, পারফেক্ট মানে একদম যথাযথভাবে সঠিকভাবে, গ্রিন বার্লি তাহলে মানুষের খাবারের জিনিস, তাই তো? গ্রিন বার্লি, তাহলে ওই স্টকসগুলো কি ছিল? গ্রিন বার্লি ছিল, সেইটা উনি আবিষ্কার করে ভীষণ অবাক হলো বা আনন্দিত হলো। দেখা যাক এবার কি হয়। বাই দ্য জুন অফ 1660, বাই দ্য জুন, বাই মানে একটা আগে বা তার আগে, তাই তো? অন টাইম সময় মতো, ইন টাইম সময়ের মধ্যে, বাই দ্য টাইম সেটাও ওই সময়ের মধ্যে, তাই তো? সময়ের আগে যেটাকে আমরা বোঝাচ্ছি, অর্থাৎ ওই যে 1660, জুনের 1660 আগে, তার আগে কি হলো? আই হ্যাড গেইনড, এটাও দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে ওই সময়টা ওটাও অতীতকাল ছিল, তার আগেই তিনি ওটা করেছে, সেই জন্য দেখো পাস্ট পারফেক্ট টেন্স আছে। আই হ্যাড গেইনড, আমি পেলাম, কি পেলাম? গেইন মানে লাভ করা বা পাওয়াকে গেইন করা বলে, গেইনড। সিকিউরিটি, সিকিউরিটি মানে কি? নিরাপত্তা, অর্থাৎ নিজেকে সেভ করার রাস্তা তিনি তৈরি করে ফেলেছেন। ফুড, ফুড খাবারের নিরাপত্তা, খাবারের নিরাপত্তা হলো যে গ্রিন বার্লি, বার্লির জন্য। অ্যান্ড শেল্টার, শেল্টার মানে আশ্রয়, আশ্রয়, দুটোই হয়েছে, তাহলে ভুল বলিনি আমি। অর্থাৎ ওই জুনের 1660 জুনের আগেই তিনি খাবারের এবং নিজের
শেল্টার আশ্রয়ের বন্দোবস্ত তিনি করতে পেরেছিলেন, অর্থাৎ সিকিউর করতে পেরেছিলেন, নিরাপদ করতে পেরেছিলেন বা নিশ্চিত করতে পেরেছিলেন। এটুকু ক্লিয়ার। নেক্সট প্যারা দেখো, ইন দিস সেম মান্থ, ইন দিস এই সেম মানে একই, মান্থ মানে মাসে, তাহলে ঠিক এই মাসেই আই ডেভেলপড, আমি অর্থাৎ রবিনসন ক্রুজো। ডেভেলপ মানে কি অ্যাকচুয়ালি? ডেভেলপ মানে কোনো কিছু বর্ধিত হওয়া, বিকাশ হওয়াকে ডেভেলপ, আমরা ডেভেলপমেন্ট ব্লক পড়ি না, ডেভেলপমেন্ট ব্লক জানি তাই তো, বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিস তাই তো। তো এই ডেভেলপমেন্ট মানে কি? কোনো কিছু বিকাশ বর্ধিত হওয়া কে ডেভেলপমেন্ট বলে। হ্যাঁ, তো এটাকে ভার্ব ফর্ম হিসেবেও ব্যবহার করা যায়। দেখো ডেভেলপ ভার্ব করা, মানে বৃদ্ধি করাকে কোনো কিছুকে। তো এখানে দেখো আই ডেভেলপ, তাহলে আমি বৃদ্ধি করলাম না তো বৃদ্ধি হলো, অর্থাৎ ওখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে তো সময় লাগবে। কি এ হাই ফিভার, হাই মানে খুব বেশি, ফিভার মানে জ্বর, তাহলে আমি কি ডেভেলপ করলাম? খুব জ্বর, অর্থাৎ আমার খুব জ্বর হয়েছিল। অ্যান্ড লে উইক, লে মানে শুয়ে থাকা বা পড়ে থাকাকে লে বলে, উইক মানে দুর্বল হয়ে পড়ে থাকলাম। অ্যান্ড থার্স্টি তৃষ্ণার্ত, জল তো আর কেউ দেওয়ার নেই সেখানে কেউ, তাহলে ওখানে তৃষ্ণার্ত হয়ে জল দেওয়ারও কেউ নেই, সেইভাবে পড়ে থাকলাম। আচ্ছা, আই রিকভার মানে সেরে ওঠা, আরোগ্য লাভ করাকে রিকভার করা বলে। আই রিকভার, তাহলে আমি সেরে উঠেছিলাম, আরোগ্য লাভ করলাম অ্যারাউন্ড 13, তাহলে অ্যারাউন্ড মানে কাছাকাছি, 13 মানে কোনো একটা 30 তারিখ বলছে, কোন মাস সেটা বলছে না। অ্যান্ড গ্র্যাজুয়ালি, অ্যান্ড ক্রমশ, ধীরে ধীরে, আমাদের মাস একটা দেওয়া আছে জুন মাস তাই তো, আর একটা নভেম্বরের, এখানে সেটা ক্লিয়ার করা নেই। অ্যান্ড গ্র্যাজুয়ালি, অ্যান্ড এবং গ্র্যাজুয়ালি মানে ক্রমশ বা ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপকে বোঝানোর জন্য আমরা গ্র্যাজুয়ালি কথাটা ব্যবহার করি। ফেল্ট লেখা আছে, ফিল মানে কি? অনুভব করা, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, থার্ড ফর্ম ফেল্ট। অনুভব করলাম কি? স্ট্রঙ্গার মানে অধিকতর বলবান, স্ট্রং মানে কি? শক্তিশালী, স্ট্রঙ্গার কম্পারেটিভ ডিগ্রি আছে তাই তো, আবার ডিগ্রিও পড়বো। হ্যাঁ, এটাও একটা গ্রামার, আমাদের ডিগ্রি চেঞ্জ করতে লাগে না, তো সেটাও শিখবো, আগে পরীক্ষায় আসবে, আমরা এগুলো শিখবো, হ্যাঁ শিখবো, খুব মজা, খুব আনন্দ, শেখার একটা আনন্দই আলাদা, মজাই আলাদা। আচ্ছা, আই ফেল্ট স্ট্রঙ্গার, তাহলে স্ট্রং তার সেকেন্ড ফর্ম, স্ট্রঙ্গার থার্ড ফর্ম, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি তাই তো। পজিটিভ ডিগ্রি এগুলো কার হয়? ডিগ্রি কার হয়? অ্যাডজেক্টিভের তাই তো। স্ট্রং অ্যাডজেক্টিভ, শক্তিশালী, গুণ বোঝাচ্ছে না। তো অধিকতর অর্থাৎ শক্তিশালী কি হবে? তাহলে অধিকতর শক্তিশালী, স্ট্রঙ্গার। থার্ড ফর্ম কি? সুপারলেটিভ ডিগ্রি, স্ট্রংগেস্ট, সব থেকে শক্তিশালী। হ্যাঁ পড়বো, ডিগ্রিও পড়বো। দেন দ্য ডে বিফোর, দেন মানে অপেক্ষাকৃত, অর্থাৎ আগের দিন যা ছিলাম তার থেকে বেশি পরের দিন আমি বেশি শক্তিশালী, অর্থাৎ শক্তি অনুভব করতে থাকলাম। ডে বিফোর মানে পূর্বের দিন। তাহলে 85 পেজ পর্যন্ত তোমাদের টেক্সটে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত থাক। আমরা ছোট স্পেলে, আমাদের স্পেলটাও ছোট করে আমরা টেক্সটটাকে খুব সুন্দর করে বুঝবো, সঙ্গে আমরা একটা গ্রামেটিক্যাল পুশ করতে থাকবো। হ্যাঁ, আমাদের গ্রামার শিখতে হবে, গ্রামার না শিখলে আমাদের একটা বেস তৈরি না হওয়া পর্যন্ত, যেরকম রবিনসন ক্রুসো তার একটা থাকার জন্য, তার কি বলবো, নিজেকে টিকে থাকা, বেঁচে থাকা, অর্থাৎ আমাদের এই যে এডুকেশনটা সিস্টেমটার সঙ্গে আমাদের টিকে থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে একটা বেস তৈরি করতে লাগে, না হলে খুব কষ্ট হয় আর কি। তো এই বেসটা তৈরি করার কাজটা আমরা করতে থাকবো, এই টেক্সট পড়তে আমরা এটা করে নেব। তারপরে দেখবে যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আর ইংলিশ সাবজেক্টটা তোমাদের কাছে কখনো খটোমটো লাগবে না, আর কখনোই বিরক্তিকর লাগবে না, যে না এটা পাচ্ছি না, বুঝতে পারছি না, এটা ভালো লাগে না, এটাও হয় না। আর ইংলিশকে এড়িয়ে না তুমি কোথাও যেতে পারবে না, কি করবে বলো? ইংলিশ শিখতেই হবে, তা যখন করতেই হবে কি করা যাবে, শিখে নেওয়াই ভালো তাই তো। সঙ্গে থাকো, আমরা অবশ্যই শিখতে পারবো, অসুবিধা হবে না। আর আমার অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকছে যখন, লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সবাইকে নিয়েই আমাদের চলতে হয় তাই তো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো থেকো। হ্যাঁ।